বিভিন্ন নেতা থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যদের পর এবার একেবারে তৃণমূল প্রার্থীর বিধানসভা ভোটে যিনি প্রার্থী হয়েছেন তার বাড়ি থেকে উদ্ধার দুর্গত মানুষদের জন্য নিয়ে আসা বিভিন্ন ত্রাণের সরঞ্জাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে সেই বাড়ি, যেটা হচ্ছে আমতলা রামকৃষ্ণপুরের যে বাড়ি, সেখানে বিষ্ণুপুর থানা পুলিশ এসে পৌঁছেছে। এটা হচ্ছে একেবারে বাড়ির যে একতলা, এবং সেই একতলা দেখতে পাচ্ছি এখানে গোডাউন ঘর করা রয়েছে, এবং সেই গোডাউন ঘরে স্থানীয় যারা বাসিন্দারা, যারা বিজেপির কর্মীরা, তারা ইতিমধ্যে এসে তারা কিন্তু এই সমস্ত যে সরঞ্জাম রাখা রয়েছে সেগুলোকে তারা উদ্ধার করলো। যেমন একতলা দুটি ঘর দেখতে পাচ্ছি, যার মধ্যে সেই দুটি ঘরে বিভিন্ন জিনিস রাখা রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি ত্রাণের জন্য নিয়ে আসা যে ত্রিপল, সেই ত্রিপল হচ্ছে একের পর এক ত্রিপল এরকম প্যাক করা, যে ত্রিপলে লেখা আছে নট ফর সেল, গভর্নমেন্ট ইউজ অনলি। সমাজশ্রী বেতালের এইখানে যে ফ্ল্যাটের যে ঘর, সেই ঘর তালাবন্ধ অবস্থা রয়েছে, তিনি নেই, কিন্তু এইখানে যে ঘর রয়েছে এখানে দেখতে পাচ্ছি একেবারে লেখা রয়েছে সমাজশ্রী বেতাল, আর তৃণমূল কংগ্রেস এবারে প্রার্থী হয়েছিল, ওনাকে ভোট দেওয়ার জন্য যে পোস্টার ছাপানো হয়েছিল সেটাও রয়েছে। এটা হচ্ছে দোতলার ঘর। সেই দোতলার ঘরে আমরা এসে পৌঁছেছি, এখানেও দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যে সরঞ্জাম রয়েছে। এগুলো কি 4 তারিখে পরে ওরা প্ল্যান করেছিল, বিজেপির ছেলেদের মার্ডার করার প্ল্যান করেছিল, থান দিয়ে প্ল্যান করেছে। রাখা রয়েছে, দেখছি সাদা কাপড় এখানে রাখা রয়েছে প্রচুর পরিমাণে। এবারে আমরা 3 তলায় উঠেছি, এবং 3 তলায় যে জায়গায় দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু এরকম গোডাউন ঘর করা রয়েছে, একদিকে ফ্ল্যাট অন্যদিকে গোডাউন ঘর। সেই 3 তলার ঘরে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্রচুর পরিমাণে যে বস্তা ত্রাণ সরঞ্জাম সেই সবটা রয়েছে, এবং লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে, অর্থাৎ যে সকল মানুষদের জন্য 2020 সাল এবং সেই ঝড়ের পরবর্তীকালে একেবারে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দুর্গত মানুষদের জন্য যে সমস্ত কিছু জিনিস নিয়ে আসা হয়েছিল, এখন বস্তা বস্তা ঘর একেবারে সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে, যারা ঝড়ের পরে সাধারণ মানুষের জন্য তাদের জন্য একেবারে এই বাসনপত্র তারের সরঞ্জাম, সেটা 2020 সাল এখানে ডেট দেওয়া রয়েছে। এখানে সেই 2020 সালে যে সমস্ত সরঞ্জাম নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ যাদের জন্য নিয়ে আসা এই সমস্ত কিছু। এখানেও দেখতে পাচ্ছি পাশে আরেকটা গোডাউন, এখানেও কিন্তু একেবারে লেখা রয়েছে বিশ্ব বাংলার লোগো রয়েছে, বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতীক্ষা দপ্তর, দুর্গত মানুষের পাশে পশ্চিমবঙ্গ সরকার, এই রকম লেখা বস্তা বস্তা ত্রাণের যে সরঞ্জাম, সেই সমস্ত সরঞ্জাম কিন্তু কার বাড়িতে, সেটা হচ্ছে তৃণমূল প্রার্থীর বাড়িতে এগুলো কিন্তু রাখা রয়েছে। অর্থাৎ যে সকল সরঞ্জাম হচ্ছে দুর্গত মানুষদেরকে দেওয়ার কথা ছিল, সেই সমস্ত সরঞ্জাম এখানে কেন? ইতিমধ্যে পুলিশ এসছে এবং এগুলিকে বাজেয়াপ্ত করার কাজ সেটা শুরু করেছেন তারা। প্রার্থী বা তৃণমূল নেতা, স্থানীয় প্রার্থীর স্বামী কেউই কিন্তু বাড়িতে নেই। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। তৃণমূল সরকারের জমানায় যারা ছিলেন দুর্দণ্ড প্রতাপ, গ্রেফতারির পর পুলিশের দড়ি কোমরে নিয়ে ঘুরতে হচ্ছে তাদের। কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ থেকে বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাস, নিজের এলাকায় তাদের শুনতে হচ্ছে চোর স্লোগান। একের পর এক তৃণমূল নেতার ঠিকানা থেকে উদ্ধার হচ্ছে সরকারি ত্রাণের বিপুল সম্ভার। পূর্ব বর্ধমানের কালনায় ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগের সুবিশাল অট্টালিকার বেসমেন্টে বিপুল সরকারি ত্রাণের হদিশ মিলেছে। থরে থরে সাজানো কম্বল, বিছানার চাদর, দুর্গতদের জন্য বরাদ্দ পোশাক, ভোটার তালিকা সহ বিভিন্ন নথি কি নেই। মঙ্গলবার রাত 10টা নাগাদ ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের কোমরে দড়ি পরিয়ে ফের তার বাড়িতে যায় পুলিশ। পুলিশি তল্লাশিতে সামনে আসে বেসমেন্টের বিশাল হল ঘর, সেখানে বড় র্যাকে থরে থরে সাজানো চটি, জুতো, ওয়ার্ড্রপ জুড়ে ব্লেজার, বেসমেন্টে 3টে বাইক। ধৃত তৃণমূল বিধায়ককে পুলিশ বাড়িতে ঢোকানোর সময় চোর চোর স্লোগান দেন স্থানীয়রা। টেলিভিশনের মেকানিক থেকে এলাকার হত্যা কর্তা বিধাতা। তৃণমূল জমানায় রকেট গতিতে উত্থান হয়েছে প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগের। তার নজরকাড়া উত্থানের ছোঁয়া তার বাড়ি জুড়েও। দামি আসবাবে ঠাসা ঝাঁ চকচকে বেডরুম, আলিশান বৈঠকখানা, তেমনি দামি সামগ্রীতে ঠাসা নজরকাড়া মডিউলার কিচেন। ঘরের ইন্টেরিয়ার ডেকোরেশন দেখে তাজ্জব মনে যার জোগাড়। শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল 3 তলা বাড়ি, স্নানের জন্য জোড়া ওয়াটার ফিল্টার। অভিযোগ, বিধায়ক হওয়ার পর মাত্র 5 বছরে বিশাল এই অট্টালিকা তৈরি করেন দেবপ্রসাদ বাগ। অন্যদিকে চোর চোর স্লোগান শুনতে হয়েছে বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসকেও। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে রবিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে খোকন দাসকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তৃণমূল বিধায়কের সঙ্গে নিয়ে বুধবার তার বাড়ি, অফিস ও গ্যারাজে প্রায় 3 ঘন্টা তল্লাশি চালায় পুলিশ। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। খোকন দাসের বাড়ি থেকেও সরকারি ত্রাণের ত্রিপল উদ্ধার হয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র ও নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সুনীত হালদার, রানা দাস ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ।
পরবর্তী হিংসার অভিযোগ, কোথাও তোলাবাজি মারধরের অভিযোগ, কোথাও আবার চুরি, প্রতারণা, ধর্ষণের পুরনো মামলায় গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা। নদিয়ার করিমপুরে জালিয়াতি করে সরকারি জমি বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতা ইরাজুল মণ্ডল। করিমপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ তিনি। 3,60,000 টাকার বিনিময়ে একটি পরিবারকে সরকারি জমি বিক্রির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জমি জালিয়াতির অভিযোগে ইরাজুল মণ্ডলের 2 সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। নদিয়ার নাকাশিপাড়ায় 10 বছরের পুরনো চুরি, ধর্ষণ ও প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল যুব সভাপতি আব্দুল লতিফ মোল্লাকে। অভিযোগ, তৃণমূলের জমানায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাকে ছোঁয়নি পুলিশ। আরেকটি পুরনো মামলায় নাকাশিপাড়ার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পারভিনা বিবির স্বামী তৃণমূল নেতা রশিদুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 2 নম্বর বড়োর বিদায়ী চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার। ফাঁড়ি থেকে বের করার সময় তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বিক্ষোভকারীরা। ধৃতকে কোর্টে পেশ করার সময় ওঠে চোর স্লোগান। বাঁকুড়া সদর থানা এলাকায় হরিনাম সংকীর্তন আয়োজনের নামে তোলাবাজি, টাকা না পেয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী মদন বড়াইকে। ধৃতের স্ত্রী তৃণমূল পরিচালিত শানবাঁধা গ্রাম পঞ্চায়েতের প্রধান। কোচবিহারের মাথাভাঙায় আবাস প্রকল্পে কাটমানি ফেরত চেয়ে বিক্ষোভ চলছে। মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অঞ্জলি বর্মনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জনতার টাকা কাটমানি নেওয়া হলো কেন? পঞ্চায়েত তুমি জবাব চাই, জবাব দাও। আমাদের বুথে 50 থেকে 60 জন তো লিস্ট হয়েছে 41 জন। সেখান থেকে আনুমানিক 2.5 লক্ষ টাকার মতো এই সমস্ত জনসাধারণের কাছ থেকে কারো কাছে 1000, কারো কাছে 5000, 20000, 25000 এরকম অ্যামাউন্টের টাকা নিয়েছে। ঘরের টাকা পাচ্ছিলাম, তার ঘরের টাকা আমার 60,000 টাকা পাচ্ছি, তার থেকে 3,500 টাকা আমার কাছ থেকে নিয়ে নিয়েছি। উত্তর 24 পরগনার বনগাঁয় পুরনো মামলায় গ্রেপ্তার হয়েছেন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপাই রাহা। তিনি বনগাঁও সাংগঠনিক জেলা তৃণমূলের সহসভাপতি। ধৃত তৃণমূল কাউন্সিলরকে কোমরে দড়ি পরিয়ে হাঁটিয়ে নিয়ে যায় পুলিশ। প্রদ্যোৎ সরকার, মনোজ বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। গ্রেপ্তার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এবং যেটা জানা যাচ্ছে যে ফ্ল্যাট সংক্রান্ত বিবাদ, ফ্ল্যাট দখলের অভিযোগ ঘিরে জয়প্রকাশের সঙ্গে বাড়িওয়ালার বিবাদ হয়। শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হলো জয়প্রকাশ মজুমদারকে। আর এই নিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগে দায়ের হয়। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে ঝিলাম করঞ্জাই রয়েছেন। ঝিলাম, বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়, ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি? একদমই তোমাকে জানাবো যে ঘটনাটা হচ্ছে বিধাননগরের যে AE 337 এখানের একটি ফ্ল্যাট নিয়ে, যেটি জয়প্রকাশ মজুমদার অভিযোগ 2012 সালে তিনি ভাড়া নেন এবং 2012 সালের পর তার যে চুক্তির মেয়াদ 2015 সালে সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তারপরে নতুন করে কোনো চুক্তি হয়নি। তা সত্ত্বেও তিনি রাজনৈতিক প্রভাব দেখিয়ে সেই ফ্ল্যাট দখল করে রেখেছিলেন বলে অভিযোগ। এবং তিনি যার সঙ্গে চুক্তি করেছিলেন সেই ব্যক্তি যে ওনার তিনি মারা যান, তার স্ত্রী এই মুহূর্তে বর্তমান রয়েছেন এবং তার স্ত্রী গত মাসে তার স্ত্রীর সঙ্গে কথা হয় যে তিনি সেই ফ্ল্যাট ছেড়ে দেবেন এবং অভিযোগ যে তিনি তা সত্ত্বেও ছাড়েননি। এবং আজকে যেটা বিবাদ হয় যে ফ্ল্যাটের যে গেটের সামনে গিয়ে AE 337 সেখানে গিয়ে যিনি ফ্ল্যাট ওনার ভদ্রমহিলা তিনি যান এবং সেখানে গিয়ে তিনি সেখানে তালা দেন। সেই তালা খোলা এবং ভাঙা নিয়ে বিবাদ হয়, বচসা হয়, ধাক্কাধাক্কি হয়। অভিযোগ, এই প্রবীণ ভদ্রমহিলাকে জয়প্রকাশ মজুমদার ধাক্কা মারেন এবং এই ভিত্তিতে তারপরে পুলিশকে ডাকা হয়। বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তা প্রথমে জয়প্রকাশ মজুমদারকে আটক করে নিয়ে আসা হয় এখানে এবং তারপরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই জানা যাচ্ছে বিধাননগর উত্তর থানার অভিযোগ এই ভিত্তিতে। এবং তাকে যে ধারাগুলোতে মামলা করা হয়েছে, যে মামলা অভিযোগ রুজু করা হয়েছে তার ভিত্তিতে যে ধারাগুলো BNS-এর ধারাগুলো তোমাকে জানাচ্ছি, 308-2, 329, 115-2, 329-4, 74, 318-4 এই ধারা BNS-এর এই ধারাতে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই মামলা রুজু করা হয়েছে এবং এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ ছিলাম তোমাকে।
বড় খবরে নজর রাখবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, ইডির আধিকারিকরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় সমনের জন্য তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা পৌঁছে গিয়েছেন এবং সামনের সপ্তাহে তাকে হাজিরার নোটিশ দেওয়া হলো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ইডির অফিসাররা তারা দাঁড়িয়ে রয়েছেন। কালীঘাট রোডের বাড়িতে তারা পৌঁছে গিয়েছেন। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? প্রকাশ সিনহা সরাসরি আমাদের জানাবেন। প্রকাশ, ইডি সূত্রের খবর, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে আজকে ফের ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে তারা নোটিশ দিয়ে এসেছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডি সূত্রের খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। তোমার মনে থাকবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগেও তলব করা হয়েছে। তিনি একবার সিজিও কমপ্লেক্সের দপ্তরে গিয়েছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, ফের নতুন করে তাকে তলব করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডি সূত্রের খবর যে আজকে ইডির অফিসাররা তার কালীঘাটের বাড়িতে চলে যান এবং সেখানে গিয়ে তাকে নোটিশ সার্ভ করা হয়েছে। এবং যেটা ইডি সূত্রের খবর, এক্স্যাক্ট ডেট এখনো পাওয়া যাচ্ছে না, কিন্তু 14 তারিখ বা 15 তারিখ অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে এই দুদিনের মধ্যে একদিন তাকে তলব করা হয়েছে। সেকেন্ড উইকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে। এবং যেটা ইডি সূত্রের খবর, যেটা ইডির আধিকারিকরা দাবি করছেন, তুমি জানো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তোমার মনে থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইডি দপ্তরে গিয়েছিলেন, একাধিক নথি তিনি জমা দিয়েছিলেন এবং সেই সমস্ত নথি খতিয়ে দেখার পর এবং যেটা ইডি সূত্রের খবর যে নতুন বেশ কিছু তথ্য সামনে এসছে। তোমার মনে থাকবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্সের নাম সামনে এসেছিল এবং ইডির তরফে যে চার্জশিট জমা করা হয়েছিল, সেই সিবিআই তরফে যে চার্জশিট জমা করা হয়েছিল সেখানে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের একাধিক নাম ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া হয়েছিল। এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে যেভাবে টাকা পৌঁছে গেছিল লিপস অ্যান্ড বাউন্সের একাধিক অ্যাকাউন্টে এবং যেভাবে টাকা নেওয়া হয়েছে সেই সমস্ত তথ্য সামনে রেখে তোমার মনে থাকবে একটা অডিও ক্লিপিং অর্থাৎ একটা অডিও রেকর্ডিং এর কথা বলা হচ্ছে, যেখানে কিন্তু বারবার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি তার মুখে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা হয়েছিল এবং যেভাবে টাকার লেনদেনের তথ্য সেই অডিও রেকর্ডিং এর রয়েছে সেই তথ্য সামনে রেখে। এবং যেটা ইডির দাবি করা হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স যে কোম্পানি, সেই কোম্পানির অ্যাকাউন্ট খতিয়ে দেখার পর যেটা দেখা যাচ্ছে যে অভিযোগ উঠে আসছে যে চাকরি বিক্রি করে টাকা এসছিল, ঠিক সেই সময় কিন্তু একাধিক সম্পত্তি কেনা হয়েছে এবং অ্যাকাউন্টে কিন্তু নগদ টাকা জমা পড়ছে। অর্থাৎ যেটা ইডি সূত্রের খবর, নতুন কিছু তথ্য, সেই তথ্য সামনে রেখেই কিন্তু ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চান। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমরা রয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে গিয়ে তারা ইতিমধ্যেই সমন ধরিয়েছেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন দেওয়া হয়েছে, সামনের সপ্তাহে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য সামনে আসে, সেই তথ্যকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছানো জিডি আধিকারিকরা। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এর আগে তদন্তে লিপস অ্যান্ড বাউন্সের কথা জানা গিয়েছিল, একটি অডিও মেসেজও কিন্তু সামনে এসেছিল। সেক্ষেত্রে কোন কোন সূত্রের খোঁজে, কোন তদন্তের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইডি আধিকারিকরা? দেখো, তুমি জানো ইডি আধিকারিকরা মূলত মানি লন্ডারিং অর্থাৎ টাকার যে লেনদেন হয়েছে সেই তথ্য সামনে রেখেই কিন্তু তদন্ত করেন। অর্থাৎ টাকা চাকরি বিক্রি করে যে কোটি কোটি টাকা তোলা হয়েছিল বাজার থেকে, চাকরি বিক্রি করে তোমার মনে থাকবে সিবিআই তরফে যে চার্জশিট জমা পড়েছে সেখানে কিন্তু একাধিক অভিযোগ আনা হয়েছিল। এবং সেই অভিযোগে একটা অভিযোগ ছিল যে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র, তার মাধ্যমে কিন্তু একাধিক এজেন্টরা তারা কিন্তু চাকরি বিক্রি করে যে টাকা পৌঁছে গেছিল তাদের কাছে, সেই টাকা পৌঁছে গেছিল সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে এবং লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে। এবং একটি অডিও রেকর্ডিংয়ের বেশ কিছু ট্রান্সক্রিপশন চার্জশিটের কপিতে ছিল এবং সেখানে যেটা দাবি করা হচ্ছিল যে একাধিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার সময় সুজয় কৃষ্ণ ভদ্র দাবি করছেন যে সাহেব মানবেন না, অর্থাৎ কিভাবে টাকার লেনদেনের তথ্য সামনে ছিল, কত টাকা দিতে হবে, কত টাকায় চাকরি বিক্রি করতে হবে, সেই যাবতীয় রেকর্ডিংয়ে কিন্তু তথ্য পাওয়া গেছিল।
এবং সেই তথ্য সামনে রেখে যখন ইডি আধিকারিকরা দাবি করছেন যে তারা কিন্তু তদন্ত শুরু করেন, এবং যেটা দেখা যাচ্ছে, যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে, যে দেখা যাচ্ছে যে যেভাবে এই অভিযোগ উঠে আসছে যে সময় একেবারেই প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ইডির আধিকারিকরা তারা কিছুক্ষণ আগেই পৌঁছে যান, তাকে তলব করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে সামনের সপ্তাহেই হাজিরার জন্য তাকে নোটিশ দেওয়া হলো। কালীঘাট রোডের বাড়িতে গিয়ে আজকে তাকে সমন দিয়ে এলেন ইডির আধিকারিকরা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সমন দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সামনের সপ্তাহে তাকে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।